আগে কোশ্চেন। হ্যাঁ, দেখো প্রথম কথা, শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, শিডিউলের বাংলা হলো তপশিলি। শিডিউলকে বাংলায় কি বলা হয়? তপশিলি বলা হয়। শিডিউলকে বাংলায় বলা হয় তপশিলি। যদি একটু বলি যে শিডিউলটা কি, এই শিডিউল কি? তপশিলি। হ্যাঁ, শিডিউল কি? শিডিউল তপশিলি। তপশিলি কি শিডিউল। ঠিক আছে, এইসবের বাইরেও শিডিউল যদি বলি যে শিডিউলটা কেন রাখা হয়েছে, আমাদের সংবিধানে আর্টিকেল রাখা হয়েছে, পার্ট রাখা হয়েছে, তাহলে শিডিউল রাখার মানে কি? বুঝতে পারলাম যে আর্টিকেল রাখা হয়েছে কেন, প্রত্যেকটা জিনিসটাকে আলাদা 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 করে রাখা হয়েছে, এর জন্য আর্টিকেল রাখা হয়েছে। আর আর্টিকেলগুলোকে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, যে এটা স্টেট গভর্নমেন্টের জন্য পার্ট 6, ইউনিয়ন গভর্নমেন্টের জন্য পার্ট 5, তার জন্য পার্ট রাখা হয়েছে। তাহলে শিডিউল কেন রাখা হলো? শিডিউল রাখার একমাত্র কারণ হচ্ছে আমাদের আর্টিকেলের মধ্যে কিছু কিছু জিনিস, এখানে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো পরে আর্টিকেলের মধ্যে কোথাও না কোথাও পাবো আমরা। যেমন ধরো, যদি আমরা 1 নম্বরে বলি, সবগুলো পাবো তা নয়। যে ভারতের রাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং সীমানা, এটা আমি আর্টিকেল 1-এ পাবো, 1 নম্বর আর্টিকেলে পাবো, একদম ফার্স্ট আর্টিকেলেই পাবো। তাহলে আর্টিকেলে পাওয়ার পরেও কেন শিডিউল রাখা হয়েছে, তার কারণ হচ্ছে আর্টিকেলের থেকে এখানে একটু ব্রিফলি বলা আছে। কি বলা আছে? একটু বিস্তারিতভাবে বলা আছে। এবং আর্টিকেল সংশোধন করার থেকে শিডিউলটাকে সংশোধন করা অনেকটাই সোজা। ভারতবর্ষের সংবিধানে, যখন ভারতবর্ষের সংবিধান গ্রহণ করা হয়েছিল, তখন শিডিউল ছিল কটা? 8টা। বর্তমানে যদি দেখি, তাহলে বর্তমানে শিডিউল কটা হয়েছে? এই 8টা থেকে বর্তমানে শিডিউল হয়েছে 12টা, তার মানে +4 হয়েছে, তাই তো? এই 4টা শিডিউল পরবর্তীতে যুক্ত করা হয়েছে, সেটাও পড়বো কি কি শিডিউল যুক্ত করা হলো, কেন করা হলো। ঠিক আছে, চলো বেশি সময় নেব না, অল্প সময়। আমি অলরেডি নোট বানিয়ে নিয়েছি, কেন? যাতে করে একটু সময় কম লাগে, আমার নতুন করে লিখতে হবে না। ঠিক আছে, চলো। 1 থেকে একদম 12টা শিডিউল, প্রত্যেকটা শিডিউল খুব ভালোভাবে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। মনে রাখার একটা ট্রিকও আছে, সেটাও একটু পরে বলে দিচ্ছি, আগে দেখে না। চলো, ফার্স্ট শিডিউল, পিডিএফ পাঠিয়ে দেবো, লেখার দরকার নেই। ফার্স্ট শিডিউলে কি বলা হলো? ফার্স্ট শিডিউলে বলা হলো ভারতের রাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে, রাষ্ট্র না, এটা রাজ্য হবে। হ্যাঁ, এটা রাজ্য হবে। ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর নাম এবং সীমানা। প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলের, প্রত্যেকটা রাজ্যের একটা করে নাম আছে তো। আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, ওই রাজ্যের নাম এটা, কেন্দ্রশাসিত অঞ্চলের নামও আছে। তাহলে এদের নাম এবং এদের যে টেরিটরি মানে হচ্ছে এলাকা বা অঞ্চল, সেই সম্পূর্ণ বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? 1 নম্বর আর্টিকেল কেন বলছি, 1 নম্বর শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, কত নম্বর শিডিউল? 1 নম্বরে। এবার এখানে এটা দেওয়া আছে, যেমন 2019 সালের জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী জম্মু কাশ্মীর ও লাদাখ পৃথকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। আমরা জানি জম্মু আর কাশ্মীর আগে কি ছিল? একসাথে ছিল এবং স্টেট ছিল। সেটাকে ভেঙে কি বানানো হলো? একটা জম্মু কাশ্মীর, একটা বানানো হলো লাদাখ, এবং এদেরকে বানানো হলো ইউটি, ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, তাহলে এই যে ভেঙে বানানো হচ্ছে, এরা কোথায়, যে নাম কোথায় আসবে এখন? ফার্স্ট শিডিউলে। ফার্স্ট শিডিউলে ইউনিয়ন টেরিটরির জায়গায় এখন কার নাম থাকবে? জম্মু কাশ্মীর আর লাদাখের নাম থাকবে। যেটা আগে স্টেট হিসেবে থাকতো, সেটা এখন কি হিসেবে থাকবে? ইউনিয়ন টেরিটরি হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর শিডিউল কি বললাম? বিভিন্ন রাজ্যের নাম এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং এলাকা, আর কিছুই বলা হয়নি এখানে, শুধু এদের কথাই বলা হয়েছে। ঠিক আছে, চলো সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে বলা হয় বেতন এবং ভাতা। কার বেতন? প্রাইমারি স্কুলের মাস্টারদের না, কাদের? যারা সাংবিধানিক কিছু আমাদের পোস্ট আছে, যেমন কাদের কাদের বলা হয়, কাদের বেতনের কথা বলা হয়। দেখো, রাষ্ট্রপতি, গভর্নর, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি আর সিএজি, এই কজনেরই বলা হয়, আর কারো বেতন এবং ভাতার কথা বলা হয় না। এই শিডিউলে শুধুমাত্র এদের বেতনের কথাই বলা হয়। মনে রাখার টেকনিক বলে দিচ্ছি, দেখো। ফার্স্টে আমাদের প্রেসিডেন্ট চলে আসবে। সব থেকে বড় এক্সিকিউটিভের নাম কি? প্রেসিডেন্ট। রাজ্যের সব থেকে বড় এক্সিকিউটিভের নাম কি? গভর্নর, রাজ্যপাল। তাহলে গভর্নরের নাম আসবে। আচ্ছা, এরপরে চলে আসবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছে তাদের কথা। তারপরে আসবে আমাদের লোকসভা আর রাজ্যসভা, দুটি কক্ষ আছে। লোকসভার যে হেড হয় তাকে বলা হয় স্পিকার।
লোকসভার হেডকে কি বলা হয়? স্পিকার। আর রাজ্যসভার হেডকে কি বলা হয়? চেয়ারম্যান। এবার একটা জিনিস দেখো, রাজ্যসভার চেয়ারম্যান মানে কি? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি, বা যাকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট। তার মানে এখানে এরকম ভাবে লিখতে পারো যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, লোকসভার স্পিকার, আরেকটা হচ্ছে সিএজি। সিএজির ফুল ফর্ম কেউ জানো? কম্পিউটার এডিটর জেনারেল কি? কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এডিটর কেন বলছি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটার মানে কি? অডিট করেন যিনি। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় অডিট অফিসারের নাম কি? সিএজি। অডিট মানে কি জানো? জানো? জানো না? অডিট মানে হচ্ছে হিসাবের উপরে হিসাব। ধরো একটা জায়গায় কোনো একটা হিসাব, কোনো একটা সরকারি, ধরো পিডাব্লিউডি একটা দপ্তর, পিডাব্লিউডির দপ্তরে সরকার থেকে টাকা আসছে এবং সেটা থেকে কি হচ্ছে? কাজ হচ্ছে। এবার টাকাটা সঠিক খাতে ব্যয় হচ্ছে কি হচ্ছে না সেটার তো একটা পর্যালোচনা দরকার। সেটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে বছর শেষে কি হয়? অডিট হয়। অডিট মানে সেই হিসাবটার উপরে হিসাব হয় যে এই হিসাবগুলো ঠিকঠাক আছে কিনা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অডিট। এবং আমাদের ভারতবর্ষের সব থেকে বড় অডিট অফিসারের নাম কি? সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে? যদি লিখতে নাও তাহলে এটা হবে, এটা কন্ট্রোলার কি অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সিএজি এর ফুল ফর্ম। ঠিক আছে, চলো তাহলে সেকেন্ড শিডিউলে কি বললাম? বেতনের কথা। বেতন এবং ভাতা, কি কি সুযোগ সুবিধা পাবে, কারা কারা? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, লোকসভার স্পিকার, আর সিএজি। যদি এখানে কোশ্চেন থাকে, এখানে কি প্রধানমন্ত্রীর বেতনের কথা বলা হয়? না, প্রধানমন্ত্রীর বেতনের কথা বলা হয় না। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন ওইভাবে থাকতে পারে। 2 নম্বর শিডিউলে নিম্নলিখিত কার বেতনের কথা বলা হয় না, বা নিম্নলিখিত কাদের বেতনের কথা বলা হয়। তোমাকে 4টা দেওয়া থাকলো, নিচে অপশন দেওয়া থাকবে শুধুমাত্র এ এবং বি, বা শুধুমাত্র 1 এবং 2, 1 2 3 সবাই, শুধুমাত্র 1 এবং 3, এইভাবে করে অপশন থাকবে। ঠিক আছে, তো এই কটা নাম একটু মনে রাখতে হয়। আর যদি আর একটা কথা বলি যে এদের বেতন দেওয়া হয় কোন জায়গা থেকে, এদের বেতন কোন জায়গা থেকে দেওয়া হয়, তাহলে মনে রাখবে এদের বেতন দেওয়া হয় কোন জায়গা থেকে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। এগুলো সব পরে পড়বো, হ্যাঁ, ফান্ডগুলো কি, কোথা থেকে টাকা আসে, কিভাবে টাকা আসে, কিভাবে বেতন যায়, সব পড়বো। দেওয়া হয় কোন জায়গা থেকে? মনে রাখবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। এর মধ্যে শুধুমাত্র গভর্নরের যে বেতনটা হয় সেটা যে রাজ্যের গভর্নর, সেই রাজ্যের এই কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হবে। ঠিক আছে, চলো 3 নম্বর শিডিউলে কি বলা হয়? 3 নম্বর শিডিউল বারবার পরীক্ষায় এসছে। 3 নম্বর শিডিউলে বলা হয় শপথ ঘোষণা, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। কি বলা হয়? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, শপথের কথা বলা হয়। কাদের কাদের শপথের কথা বলা হয়? প্রেসিডেন্টের কথা বলা হয় না। ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয় না। তাহলে কাদেরটা বলা হয়? আমাদের যারা লোকসভার এমপি, রাজ্যসভার এমপি, মানে বিধায়ক এবং সাংসদ যারা আছেন, এমএলএ এবং এমপি যারা আছেন, তাদের কথা বলা হয়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কথা বলা হয়, এবং তার সাথে সাথে সিএজির কথা বলা হয়। দেখো, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিচারপতি, সিএজি। প্রধানমন্ত্রী, মন্ত্রী এরা কি? এরা তো একবারে বলতে পারি এরা তো সাংসদ, এরাই তো সাংসদ। প্রধানমন্ত্রী কে হয়? প্রধানমন্ত্রী কি হয়? এমপি তো হয়, একজন এমপি তো প্রধানমন্ত্রী হয়, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে প্রধানমন্ত্রী, এক কথায় সাংসদ, বিধায়ক, বিধায়ককে কি বলি? এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে সাংসদ, পার্লামেন্টের সদস্য, লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং তার সাথে সাথে কে থাকে? সিএজি। দুটো জায়গাতেই কিন্তু সিএজির কথা উল্লেখ আছে আর বিচারপতিদের কথা উল্লেখ আছে। ঠিক আছে, বেতনের এখানেও আছে আর শপথ গ্রহণের এখানেও আছে। এবার এই দুটো থেকে মনে রাখার সিস্টেম কি?
যে 2 নম্বরে কি আছে, 3 নম্বরে কি আছে, অনেক সময় গন্ডগোল হয়। মনে রাখবে টাকাই আগে, সবার আগে কি, সবার আগে টাকা। তার জন্য বেতনের কথা আগে বলা হয়, শপথ গ্রহণের কথা পরে বলা হয়। 3 নম্বরে শপথ গ্রহণ, 2 নম্বরে বেতন। চলো 4 নম্বর, রাজ্যসভার আসন বন্টন, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর শিডিউলে বলা হয় রাজ্যসভার আসন বন্টন। রাজ্যসভার আসন বন্টন মানে আমাদের টোটাল কতগুলো রাজ্যসভার সিট আছে, 245টা। এবার 245টা যে সিট আছে সেখানে প্রত্যেকটা রাজ্য থেকে কি আছে, মেম্বার আছে। এবার সবগুলো রাজ্য থেকে কি সমান রকমের মেম্বার আছে, সমান মেম্বার আছে কি? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যতজন মেম্বার রাজ্যসভায় বসেছেন, ইউপি থেকেও কি সেম একই জন রাজ্যসভায় বসেছেন? মোটেও না। এটা কি হিসাবে হয়, এটা জনসংখ্যা হিসাবে হয়। তাহলে সব জায়গার জনসংখ্যা যেহেতু সেম না, তার মানে রাজ্যসভার মেম্বারও সেম না। এই যে রাজ্যসভার সিটটা বন্টন করা হচ্ছে, এটা কত নম্বর শিডিউল অনুযায়ী করা হয়? 4 নম্বর শিডিউল। ঠিক আছে, কত নম্বর শিডিউল? 4 নম্বর। উদাহরণ হিসাবে বলা আছে যে উত্তরপ্রদেশের রাজ্যসভার সিট সব থেকে বেশি, কটা? 31টি। আর সিকিমের সব থেকে কম, কটা? একটা। ওয়েস্ট বেঙ্গলের কটা? ওয়েস্ট বেঙ্গলের কটা? 16টা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কটা হয়? ওয়েস্ট বেঙ্গলে 16টা হয়। বোঝা গেল? তাহলে রাজ্যসভার আসন বন্টন কত নম্বর শিডিউল? 4 নম্বর শিডিউল। চলে যাও 5 নম্বর শিডিউল। 5 নম্বরে এত কিছু মনে রাখতে হবে না। 5 নম্বরে শুধু মনে রাখবে এসসি এবং এসটিদের কথা বলা হয়। এখানে সব কিছুই বলা আছে, আলাদা আলাদা সব বলা আছে, কিন্তু বলা হয় মেনলি কাদের কথা? এসসি এবং এসটির কথা। শুধু মনে রাখবে উত্তর পূর্ব ভারতের বাইরে, নর্থ ইস্ট ইন্ডিয়ার বাইরে টোটাল যতটা ইন্ডিয়া আছে, নর্থ ইস্টের বাইরে, আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টটা বাদ দিয়ে যতটা ইন্ডিয়া আছে ততটা এসসি এসটিদের কথা বলা হয় কত নম্বর শিডিউলে? 5 নম্বর। কারণ নর্থ ইস্টের জন্য আলাদা করে শিডিউল দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে দু একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেগুলো একটু পড়ে নিতে পারো। যে এটা এই অনুযায়ী, এই 5 নম্বর শিডিউল অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হয়। প্রত্যেকটা রাজ্যে কি থাকে? একটা করে ট্রাইবাল, একটা করে না, বেশিও থাকে, একাধিকও থাকে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল থাকে। সেটা গঠন করা হয় কত নম্বর শিডিউল অনুযায়ী? 5 নম্বর। যেমন একটা উদাহরণও দেওয়া আছে, উদাহরণ এখানে দেওয়া ছিল, দেওয়া নেই, যাক। গভর্নরের বিশেষ ক্ষমতা থাকে। এই যে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল যে গঠন করা হয়, সেখানে বিশেষ ক্ষমতা কার থাকে? সেই নির্দিষ্ট রাজ্যের গভর্নর বা রাজ্যপালের। ঠিক আছে, চলো 6 শিডিউল খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় বারবার এসছে, স্টার্ট দিয়ে রাখবে। তোমরা কি করে স্টার্ট দেবে? আমি দেবো। এখানে 4টা রাজ্যের কথা বলা হয়, মনে রাখবে কিভাবে? মনে রাখবে ATMM। কি মনে রাখবে? ATMM। এ ফর আসাম, টি ফর এম ফর আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। ATMM। এটিএম তো মনেই থাকবে, আরেকটা এম এক্সট্রা মনে রাখলে, তাই তো? তাহলে ATMM এই 4টা রাজ্যের শাসনতান্ত্রিক আলোচনার কথা কত নম্বরে বলা হয়? 6 নম্বর শিডিউলে বলা হয়। ঠিক আছে, এইবার এখানে কোশ্চেন কি থাকে? এখানে কোশ্চেন কি টাইপের থাকে? দেখা গেল তোমাকে বলে দিল নিম্নলিখিত কোন রাজ্যটি 6 নম্বর শিডিউল অন্তর্ভুক্ত নয়। তোমাকে অপশন কি দিল? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর। তুমি মনে রাখবে ATMM। এবার মণিপুরও এম দিয়ে হয়, তাই তো? ওখানে তার জন্য মনে রাখতে হয় আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম। এই 4টি স্টেটের কথা বলা হয় কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল বলছি, কত নম্বর শিডিউলে? 6 নম্বর শিডিউল। ঠিক আছে, ঠিক আছে। এখানে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ গঠন করা হয়, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়, এগুলো পরে বোঝাবো। আর উদাহরণ বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল, আসাম। অ্যাডিশনাল ইনফরমেশন ইচ্ছা হলে পড়তে পারো, না ইচ্ছা হলে না পড়তে পারো। নেক্সট 7 নম্বর শিডিউল, মোস্ট ইম্পর্টেন্ট। এটাকেই আমাদের ভারতবর্ষ কি সিস্টেম? ফেডারেল সিস্টেম। তো আমাদের ভারতবর্ষের স্ট্রাকচার কি? ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার মানেই হচ্ছে এখানে রাজ্যকে এবং কেন্দ্রকে উভয়ের হাতে ক্ষমতা দেওয়া হয়। আমাদের কেন্দ্রের হাতেও যেরকম ক্ষমতা আছে, সেম একই রকম ভাবে রাজ্যের হাতেও ক্ষমতা আছে। রাজ্যের হাতে ক্ষমতা থাকা মানে কি? রাজ্যের নির্দিষ্ট গভর্নমেন্ট আছে, প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের কি আছে? প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের গভর্নমেন্ট আছে, নিজের নিজের সরকার আছে। ওই রাজ্য সরকার সেই রাজ্যটাকে চালায়। তার মানে কি, যেরকম ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়েছে, সেম একই রকম ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাজ্যকে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রকে বেশি দেওয়া হয়, রাজ্যকে একটু কম দেওয়া হয়। এবার এই যে ক্ষমতার বন্টনটা করা হয়েছে, যে কেন্দ্র কতটা ক্ষমতা পাবে, রাজ্য কতটা ক্ষমতা পাবে, একটা নির্দিষ্ট বিষয়ের উপর কে হস্তক্ষেপ করবে, কেন্দ্র না রাজ্য,
এই সম্পূর্ণ কথা বলা হয় 7th শিডিউলে, মোস্ট ইম্পর্টেন্ট শিডিউল। এখানে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। কেন্দ্র এবং রাজ্য এই দুটো জায়গার মধ্যে ক্ষমতার যে বন্টন হয় সেটা বলা হয় কত নম্বর শিডিউলে? 7 নম্বর শিডিউল। এখানে 3টা লিস্টের কথা বলা হয়। কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা বা যেটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, একটা হয় রাজ্য তালিকা যেটাকে বলা হয় স্টেট লিস্ট, একটা হয় সমবায় তালিকা, না এটা যুগ্ম তালিকা হবে, আরেকটা কি হয়? যুগ্ম তালিকা যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। বলো এটা কোন জায়গা থেকে নিয়েছি? কনকারেন্ট লিস্ট কোন জায়গা থেকে নিয়েছি? এর আগের দিনের পড়া ছিল। কোন জায়গা থেকে? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এই তো সমস্যা, আগের দিন পড়িয়ে পরের দিন ভুলে যায়। কনকারেন্ট লিস্ট কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? অস্ট্রেলিয়া থেকে। এবার এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, যেটা হচ্ছে এই যদি বলা হয় বর্তমানে ইউনিয়ন লিস্টে কতগুলো সাবজেক্ট আছে। ইউনিয়ন লিস্ট মানে দেখো, ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে যে একটা লিস্ট যেটাকে কেন্দ্র তালিকা বলা হয়, যে লিস্টে যে যে সাবজেক্টগুলো থাকবে সেখানে শুধুমাত্র কার হস্তক্ষেপ থাকবে? কেন্দ্র। সেখানে রাজ্য সরকার কিচ্ছু করতে পারবে না। একটাকে বলে স্টেট লিস্ট, রাজ্য তালিকা, যেখানে শুধুমাত্র রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারবে, কেন্দ্র সরকার কিচ্ছু করতে পারবে না। আরেকটা হয় সমবায় তালিকা, সেটা কি? যেখানে কেন্দ্র এবং রাজ্য সমানভাবে হস্তক্ষেপ করতে পারবে। যেমন ধরো প্রতিরক্ষা, বিএসএফ, আর্মি, এদের রাজ্যের উপর কোনো হস্তক্ষেপ আছে? রাজ্য এদেরকে কিছু করতে পারে? রাজ্য কিছু বললে মানবে এরা? মানবে না। পররাষ্ট্র, রেল, ব্যাংক, এদের উপর কিন্তু রাজ্যের কোনো হস্তক্ষেপ নেই, এটা সম্পূর্ণ সেন্ট্রালের। এগুলো সব হচ্ছে ইউনিয়ন লিস্টের অন্তর্গত। যদি বলা হয় পুলিশ, কথাই বলে মমতার পুলিশ, কেন? তার কারণ রাজ্য সরকারের পুলিশ হয়। পুলিশটা কার আন্ডারে থাকে? পুলিশটা থাকে সব সময় রাজ্য পুলিশের আন্ডারে, শুধুমাত্র একটা জায়গা বাদ দিয়ে, সেটা হচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ থাকে কেন্দ্রের আন্ডারে, কারণ ওটা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা রাজ্যে যে পুলিশ বিভাগটা থাকে সেটা কার হাতে থাকে? রাজ্যের হাতে থাকে। কৃষি, জনস্বাস্থ্য, এগুলো কার হাতে থাকে? রাজ্যের হাতে থাকে। এখানে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না। বোঝা গেল? আর কিছু জিনিস থাকে যেমন শিক্ষা, এডুকেশন, বন, এগুলো কি? এগুলো কনকারেন্ট লিস্টে আছে। এখানে যেভাবে ধরো বন, এটাকে কেন কনকারেন্ট লিস্টে রাখা হয়েছে? ধরো কনকারেন্ট লিস্টে রাখা হলো না, একটা উদাহরণ দিচ্ছি। ধরো ওয়েস্ট বেঙ্গলে একটা যদি বনের নাম বলি সুন্দরবন, কার আন্ডারে পড়ে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে পড়ে। এইবার ধরে নিচ্ছি যে বনটা আছে হচ্ছে কোথায়? এতদিন ছিল কোথায় ছিল? রাজ্য সরকারের আন্ডারে, মানে স্টেট লিস্টে। রাজ্য সরকার কি করছে? বন কেটে ওখানে বড় বড় রাস্তা তৈরি করছে, এই তৈরি করছে, ওই তৈরি করছে। সেটা কেন্দ্র সরকার বললে ওরা মানবে না, তার কারণ এটা কোথায় পড়ে? রাজ্য তালিকায়। রাজ্য তালিকায় যেখানে পড়ে, যেগুলো পড়ে, সেগুলো তো কেন্দ্র সরকার বললেও কোনো কিছু মানবে না। রাজ্য যেটা চাইবে সেটাই করবে। তাহলে কি ওটা ঠিক হতো? বন কেটে কেটে বিল্ডিং তৈরি করছে, ফ্ল্যাট তৈরি করছে, অমুক তৈরি করছে, তমুক তৈরি করছে, ঠিক হতো কি? হতো না। তার জন্য এমন কিছু বিষয়কে রাখা হয়েছে যেগুলো দুটোতেই হস্তক্ষেপ আছে। সেখানে কেন্দ্র সরকারও কিছু বলতে পারবে, রাজ্য সরকারও কিছু বলতে পারবে। ঠিক আছে? এই জিনিসগুলো কি? শিক্ষা, বন, শ্রম, আরও কয়েকটা জিনিস আছে, পরে বলছি। ঠিক আছে? দেখো, ইউনিয়ন লিস্টে আগে 97টা ছিল, এখন দুটো বাড়িয়ে কতগুলো করা হয়েছে? 99। তাহলে বর্তমানে ইউনিয়ন লিস্টে কতগুলো আছে? যদি বলা হয় বর্তমানে ইউনিয়ন লিস্টের সাবজেক্ট কতগুলো? 99টা। বর্তমানে স্টেট লিস্টের সাবজেক্ট কতগুলো? 61টা। আর যদি বলা হয় বর্তমানে সমবায় তালিকা বা যুগ্ম তালিকায় লিস্ট সংখ্যা কতগুলো? 52টা। একটা জিনিস দেখো, এখানে 66 থেকে কমে কত হয়েছে? আর এখানে 47 থেকে কমে কত হয়েছে? তাহলে এখানে 5 কমেছে, এখানে 5 বেড়েছে। এই যে 5 কমলো আর এখানে 5 বাড়লো, এটা কবে করা হয় জানো? এটা করা হয় 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 1976 সালে 42তম সংশোধন আইনের মাধ্যমে স্টেট লিস্ট থেকে 5টা সাবজেক্টকে সরিয়ে কোথায় নিয়ে আসা হয়? যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়। এবার কথা হচ্ছে এই 5টা জিনিস কি কি? এটা পরীক্ষায় আসে, একটু লিখে নাও। এই 5টা জিনিস কি কি? প্রথম কথা কি? এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স। আচ্ছা, তারপরে কি আছে? প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ,
আর তার সাথে সাথে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ কোর্ট। দেখো একটু বলে দিচ্ছি কি কি নিয়ে আসা হয়। একটা হচ্ছে এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স। ওয়েট অ্যান্ড মেজার্স মানে মাপামাপি হয় না, কেজি, মিটার, এসবের তো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। এটার সম্পূর্ণ দায়িত্ব আগে কার হাতে ছিল? স্টেটের হাতে ছিল, কিন্তু বর্তমানে এটা যুগ্ম তালিকায় রাখা হয়েছে। তারপরে কি বললাম? প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, মানে বন্য যেসব প্রাণী আছে তাদের রক্ষা, এটা আগে স্টেট লিস্টে ছিল, বর্তমানে এটা কোথায় আছে? যুগ্ম তালিকায় আছে। আর লাস্ট যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ কোর্ট। পাশে লিখে দিয়েছি এক্সেপ্ট সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন এখনো পর্যন্ত কোথায় থাকে? ইউনিয়ন লিস্টেই আছে, মানে কেন্দ্র সরকারের তালিকাতেই আছে, কেন্দ্র তালিকাতেই আছে। শুধুমাত্র হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কোথায় নিয়ে আসা হয়েছে? সেটা কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? লিখে নিলে? লিখে নিয়েছো? লিখে নিয়েছো কি? এটা তো পিডিএফে থাকবে না, এটা এক্সট্রা করে লিখছি না। হ্যাঁ, বাহ 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 বাহ। কি বললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ কোর্ট। এর থেকে ডিটেলস আর কিছু পড়ার দরকার নেই, যতটা বলছি এর থেকে ডিটেলসে পড়ার দরকার পড়বে না। আচ্ছা, বলা হলো এইবার যদি কেন্দ্র আর আইনের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয়, কেন্দ্র আর আইনের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় তাহলে কি হবে? যদি কখনো ডিসপিউট হয় কেন্দ্রের মধ্যে আর রাজ্যের মধ্যে, তাহলে কে জিতবে? তাহলে সবসময় কেন্দ্রের কথাটাই মানতে হবে। বোঝা গেল? আমাদের ফেডারেল সিস্টেম হলেও এটাকে কোয়াসি ফেডারেল বলা হয়, আধা যুক্তরাষ্ট্রীয়। এখানে কেন্দ্রকে সবসময় বেশি পাওয়ার দেওয়া হয়েছে। দুদিন আগেই পড়িয়েছি, কানাডা থেকে কি নেওয়া হয়েছে? ফেডারেল স্ট্রাকচার উইথ স্ট্রং সেন্টার। যে রাজ্যকে ক্ষমতা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষমতা কাকে দেওয়া হয়? কেন্দ্রকে দেওয়া হয়। ঠিক আছে? আজকে বুঝি শেষ করতে পারলাম না। 8 নম্বর শিডিউল খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর শিডিউলে কি আছে? 8 নম্বর শিডিউলে বলা হয় সরকারি ভাষা, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যদি বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বর্তমানে কটা আছে? 22টা আছে। আগে কটা ছিল? 14টা ছিল। তাহলে পরে যোগ হলো কটা? 8টা। এই 8টা কি কি যোগ হলো সেটা জানতে হয়। এই 8টা কি কি যোগ হলো সেটা জানতে হবে। ফার্স্ট যেটা যোগ হয়েছে 15 নম্বর ভাষা কি? সেটা হচ্ছে সিন্ধি। 15 নম্বর ভাষা হচ্ছে সিন্ধি। কবে যুক্ত করা হয়? 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, 1967 সালের 21তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়। কোন ভাষাকে? সিন্ধি ভাষাকে। তারপরে 3টে ভাষা যুক্ত করা হয়। কি কি? কোঙ্কনি, মণিপুরি, নেপালি। কোঙ্কনি, মণিপুরি, নেপালি। কবে? 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, 1992 সালের 71st মানে 71তম সংবিধান সংশোধনী আইন। তারপরে যুক্ত করা হয় 4টি ভাষা, বোরো, বোরো, ডোগরি, সাঁওতালি, মৈথালি। কি কি বললাম? বোরো, ডোগরি, সাঁওতালি, মৈথালি। এই 4টি ভাষা যুক্ত করা হয় কবে? 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এইবার একটা কথা বলো, এখানে সব সিকোয়েন্সিয়ালি বলা আছে। হ্যাঁ, কেমন? এখানে একবার রেলে কোশ্চেন এসেছিল যে 17 নম্বর ভাষাটা কি? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে 22টা ভাষা আছে, 17 নম্বর ল্যাঙ্গুয়েজটা কোনটা? তাহলে দেখো এখানে 14টা ছিল, এটা 15 নম্বর, এটা 16 নম্বর, এটা ঠিক আছে। 15 নম্বর বললে এটাই বেশি আছে, সিন্ধিটাই বেশি আছে। এবং কোনটা আসে? আসে হচ্ছে এটা। কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? মনে রাখতে হবে 21, 21, 71, 92, 21, 71, 92, 67, 92, 2003। চলে যাও 9 নম্বর। আচ্ছা, একটা জিনিস দেখো, 8 নম্বর বন্ধ হয়ে গেল। তার মানে কি, যখন আমাদের ভারতবর্ষের সংবিধান গ্রহণ হয়েছিল তখন শিডিউল কটা ছিল? 8টা। দেখো 8টা কমপ্লিট হয়ে গেল কিনা? এর পরের যেগুলো হবে সেগুলো কি করা হয়েছে? পরে আমাদের ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হয়েছে, তাই তো? এইবার পরে কোনো কিছু যদি ভারতবর্ষের সংবিধানে যুক্ত করতে হয়, কি করে যুক্ত করতে হবে? এমনি এমনি যুক্ত হয়ে যাবে? কপি পেস্ট করে দিলাম হয়ে গেল? না, কি করতে হবে? অ্যামেন্ডমেন্ট করতে হবে।
সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তার জন্য পরের যতগুলি আছে সবগুলোর মধ্যে দেখো সংবিধান সংশোধনী লেখা আছে, যে কোন সংবিধান সংশোধনীতে এটা যুক্ত করা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট এটা এই চারটার জন্য, 9, 10, 11, 12 কবে কবে এগুলো যুক্ত করা হয় সেটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা বলা আছে সেটা কি, 9 নম্বর শিডিউল কি জন্য হয়, ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্মের জন্য। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ এখানে হয়েছিল সেটা হচ্ছে অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম। কি হয়েছিল, অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, জমিদারি প্রথার বিলোপ। অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, জমিদারি প্রথার বিলোপ, এটা 9 নম্বর শিডিউলের প্রধান জিনিস। ঠিক আছে, 9 নম্বর শিডিউলে সব থেকে ইম্পর্টেন্ট কি হয়েছিল, জমিদারি প্রথার বিলোপ হয়েছিল ল্যান্ড রিফর্মের মাধ্যমে। এবং এটাকে যুক্ত করা হয় কবে, ভারতবর্ষের প্রথম যেটা সংবিধান সংশোধন করা হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সাল, 1951 সাল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে কি করা হয়, এই জমিদারি প্রথার বিলোপ করা হয়। এর পেছনে অনেক বড় একটা গল্প আছে, এবার গল্প করতে গেলে আমার বাদবাকি দিনটা পড়ানো হবে না, একটু বলে দিচ্ছি। দেখো, যখন আমাদের ভারতবর্ষ সবে সবে স্বাধীন হয়েছে তখনও পর্যন্ত বেশিরভাগ জমি কার মালিকানাতে আছে, জমিদারের মালিকানাতে আছে। এইবার যদি জমিটা যদি ঠিকঠাক ডিস্ট্রিবিউট না হয় মানুষের মধ্যে, তাহলে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী থেকে ধনী হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষ গরিব থেকে আরো গরিব হবে। এর জন্য কি দরকার, জমিদারি প্রথাটাকে কি করা দরকার, তুলে দেওয়া দরকার। এবার একটা কথা বলো, আমি জমিদার, আমাকে হঠাৎ করে তুমি এসে বলবে তোমার জমিদারি থাকবে না, আমি মেনে নেব? অত সোজা? আমি জমিদার মানে কি, আমার প্রতিপত্তি আছে, আছে তো? এবার হঠাৎ করে এসে বললো যে তোমার 200 বিঘা জমি ছিল, সেখান থেকে এখন মাত্র তুমি 10 বিঘা পাবে, বাদ বাকি 190 বিঘা তোমার থাকলো না, ভাগ করে দেওয়া হলো সবার মাঝখানে, আমি তো মেনে নেব না, কোনো জমিদারই মেনে নেবে না। তার জন্য কি করা হলো, বলা হলো যে এই 9 নম্বর শিডিউলে যে জিনিসগুলো, এবার আমি যদি মেনে না নিই আমি কোথায় যাব, আমার জমি বলা হলো তোমার জমিদারি থাকলো না, তোমার জমি ভাগ করে দেওয়া হয়েছে। এবার এর আমি বিচার চাইবো, বিচার চাইতে কোথায় যাব, কোথায় যাব, কোর্টে যাব। বিচার চাওয়ার জায়গা কোথায়, কোর্ট। তার জন্য করা হলো কি, এটাকে কি করা হলো, বলা হলো এই 9 নম্বর শিডিউলে যে যে জিনিসগুলো থাকবে তাদের কোনো জুডিশিয়াল রিভিউ হবে না। কেমন মজা, কি বলা হলো, যে 9 নম্বর শিডিউলে যাকে ঢোকানো হবে তার কোনো জুডিশিয়াল রিভিউ হবে না। এবার কোথায় যাবা, কোর্টে যাবা। কোর্টে যখনই যেয়ে বলবা 9 নম্বর শিডিউল অনুযায়ী আমার জমি নিয়ে নেওয়া হয়েছে, জমিদারি প্রথা বিলোপ করা হয়েছে, ওটা তো জুডিশিয়াল রিভিউ নেই। ভালো জিনিস, তাহলে জমিদারি প্রথা বিলোপ হবে, জমিদাররা কিছু করতে পারবে না। কিন্তু একটা জিনিস হয়ে গেল, কি হয়ে গেল, এইবার যারা রুলিং পার্টিতে আছে তারা কি করছে, যখনই কোনো কিছু সমস্যার মতো মনে হচ্ছে যে এটা নিয়ে জুডিশিয়াল রিভিউ তো হতে পারে, তখন সেটাকে টুক করে 9 নম্বর শিডিউলে ঢুকিয়ে দিচ্ছে। বোঝা গেল, যখনই বলা হলো যে 9 নম্বর শিডিউলের কোনো জুডিশিয়াল রিভিউ হবে না, কোর্ট দিয়ে কোনো পর্যালোচনা করা যাবে না, তখন কি করছে, নিজেদের সুবিধার মতো কিছু কিছু জিনিস সেটা কত নম্বর আর্টিকেলে, কত নম্বর শিডিউলে ঢোকাচ্ছে, 9 নম্বর, কারণ একটা জুডিশিয়াল রিভিউ নেই। পরবর্তীতে এটা নিয়ে কেস করা হয় এবং পরে কেশবানন্দ ভারতী মামলায় এবং অন্য কিছুতে বলা হয় যে যদি সেরকম কিছু হয় তাহলে জুডিশিয়াল অন্তর্গত হতে, 1971 সালের পরে যেগুলো যেগুলো হবে সেগুলো সব জুডিশিয়াল রিভিউর অন্তর্গত হবে। তার আগে যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোর জুডিশিয়াল রিভিউ হবে না, কিন্তু তার পরে যেগুলো ঢোকানো হয়েছে সবগুলোর জুডিশিয়াল রিভিউ সম্ভব। ঠিক আছে, তো এটা অনেক বড় কাহিনী, এত বড় কাহিনী এখানে লেখা নেই, ছোট্ট শুধু একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে ভূমি সংস্কার আইন কবে যুক্ত করা হয়, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। চলে যাও 10 নম্বর শিডিউল, দল ত্যাগ বিরোধী আইন, খুব ইম্পর্টেন্ট। দল ত্যাগ বিরোধী আইন মানে কি, এটা কাদের জন্য বানানো হয়, দল ত্যাগ কারা করে, দল ত্যাগ কারা করে, দল ত্যাগ করে এমএলএরা, দল ত্যাগ করে এমপিরা, এদের জন্য এই আইনটা বানানো হয়েছে। কবে যুক্ত করা হয়েছে, 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। বৈশাখী, এই কি এত কথা হচ্ছে, কি বললাম, দল ত্যাগ বিরোধী আইন কাদের জন্য বানানো হয়, কাদের জন্য বানানো হয়,
তোমাদের না বেশ কিছু সমস্যা আছে, বেশ কিছু সমস্যা আছে তোমাদের, না এটা এই বয়সের সমস্যা। যে জিনিসগুলো তোমাদের সামনে পেতে দেওয়া হবে, বেড়ে দেওয়া হবে, সেই জিনিস তোমরা নেবে না। যেগুলো খামচে খেতে হবে, ছিঁড়ে খেতে হবে, সেগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি। এখনো যদি বলতাম তোমাদের গল্প করতে গেল 2 ঘন্টা, 5 মিনিট পর ওর সাথে আর গল্প করতে ভালো লাগবে না তোমার। এখন বলা হচ্ছে যে এখন পড়তে হবে, এখন গল্প করতে ভালো লাগবে। এখন যদি বলে দিই যে তোমাদের সবার সাথে সবার গল্প করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা, 5 মিনিট পরে তোমাদের কারোর সাথে কারো গল্প করতে ভালো, সবাই নিজেদের ফোন নিয়ে ব্যস্ত থাকবে কি থাকবে না? কিন্তু এখন বলা হচ্ছে এখন পড়াচ্ছি, এখন পড়ো, এখন গল্প করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখো এটা কবে যুক্ত করা হয়? ওটা যুক্ত করা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা যুক্ত করা হলো 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। কত সাল? 1985 সাল। করা হলো কাদের জন্য? করা হলো কাদের জন্য? সাংসদ বা বিধায়কদের জন্য, কারণ দল ত্যাগ তো তারাই করে। এর জন্য এটার নাম কি? দল ত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল এটাকে বলা হয়। অ্যান্টি ডিফেকশন ল, এটা পরীক্ষায় বারবার এসছে। অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর শিডিউল, কবে যুক্ত করা হয়? ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি সাংসদ বা বিধায়ক যদি দল ত্যাগ করে তবে আসন খোয়া যাবে। কোনো সাংসদ বা বিধায়ক যদি দল ত্যাগ করেন তবে তাদের আসন খোয়া যাবে। এইবার একটা কথা, তোমরা বলবে স্যার দল ত্যাগ তো মাঝে মাঝেই হচ্ছে। না, দল ত্যাগ মাঝে মাঝে হলেও দল ত্যাগের কিছু ব্যাপার আছে। পঞ্চায়েত দল ত্যাগ করছে, সেটা অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে পড়বে না। পঞ্চায়েত সিপিএম থেকে যেতে টিএমসিতে চলে গেছে, সেটা কোনো এখানে ম্যাটার করবে না। করবে কাদের জন্য? কাদের জন্য? সাংসদ এবং বিধায়কদের জন্য। তুমি কোনো একজন সাংসদকে জেতালে, সে কি হয়ে গেল? এমপি হয়ে গেল। এমপি তো সেই ব্যক্তিটা হলো, সেই পার্টিটা তো হলো না। সেই ব্যক্তিটা যদি যে তারপরে পার্টি চেঞ্জ করে, দল ত্যাগ করে, তখন তার উপরে কোনটা লাগে? অ্যান্টি ডিফেকশন ল লেগে যায়। ঠিক আছে, দল ত্যাগ বিরোধী আইন লেগে যায়। এইবার এর সিদ্ধান্ত কে দেয় যে ও দল ত্যাগ করেছে না করেনি? এইবার দেখা গেলো একজন দল ত্যাগ করেনি, তো ও অ্যালিগেশন লাগানো হচ্ছে। তো এটা নিয়ে একটা কি করা হয়, মিটিং, মানে কি বলা হয়, একটা কমিটি গঠন করা হয়, দেখা হয়। এবং এর সিদ্ধান্তটা কে দেয়? এই সিদ্ধান্ত দেয় হচ্ছে, যদি সে লোকসভার হয় তাহলে স্পিকার দেয়, কারণ লোকসভার হেড কে? স্পিকার। আর যদি সে রাজ্যসভার এমপি হয় তাহলে কে দেয়? চেয়ারম্যান দেয়। কিন্তু দেওয়ার পরে দেখা গেল আমি একজন এমপি, আমাকে বলে দিল তুমি দল ত্যাগ বিরোধী আইনে তোমার আসন খোয়া গেল। আমি তো কোর্টে যাব নাকি? যাবো তো, যে না আমি দল ত্যাগ করিনি বা আমার বিরুদ্ধে অ্যালিগেশনস লাগানো হচ্ছে। তো বলা হচ্ছে তবে বিচার বিভাগে চ্যালেঞ্জ করা যায়। আমি যদি চাই, আমি চাইলে বিচার বিভাগে যে এটা কি করতে পারবো? চ্যালেঞ্জ করতে পারবো। এটা জুডিশিয়াল রিভিউর অন্তর্গত। ঠিক আছে, চলো নেক্সট দুটো। লাস্ট যে 4টা পড়াচ্ছি, এই 4টা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসছে, এই 4টাই আসে পরীক্ষায়। আচ্ছা, 11 শিডিউল সবাই একটু একটু জানো আশা করি। সেটাতে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মানে কি? প্রত্যেকটা রাজ্যে যে পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট আছে। আমরা যদি গ্রামে থাকি তাহলে পঞ্চায়েত, যদি শহরে থাকি তাহলে মিউনিসিপ্যালিটি। এই যে পঞ্চায়েত ব্যবস্থাটা, সেটা কত নম্বর শিডিউলের অন্তর্গত? যুক্ত করা হলো কবে? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এটা যে কতবার পরীক্ষায় এসছে, কতবার পরীক্ষায় এসে শিডিউল মানে ভুলে গেছে কতবার এসছি পরীক্ষায়। সবগুলো পরীক্ষা যদি হিসাব করে, না হলে 1000বার পরীক্ষায় এসছে এটা। যে কত সালে এটাকে অ্যাড করা হয়? 1992 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার কথা হচ্ছে, তোমরা যখন পঞ্চায়েতি রাজ সিস্টেম যখন পড়াবো, তখন দেখবো যে প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয় কোথায়? রাজস্থানে, নাগৌর ডিস্ট্রিক্টে। কত সাল? 1969, সরি 1959, 1959 সালে। তাহলে 1959 সালে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়ে গেছে। তাহলে সংবিধানে এটা 1992 সালে কেন যুক্ত করা হলো? 1992 সালে কেন যুক্ত করা হলো? আগেই যুক্ত করা যেতে পারতো। ঠিকই বলেছো। দেখো, তার কারণ হচ্ছে, যখন 1959-এ অ্যাডপ্ট করা হলো, বলবন্তনাথ মেহতাজি কমিটির সুপারিশে যখন বলা হলো 3 পঞ্চায়েত রাজ সিস্টেম সবাইকে নিতে হবে, সবাই ম্যান্ডেটরি ছিল না, কেউ নিয়েছিল কেউ নেয়নি, তাই তো? কেউ 3 টায়ার নিয়েছিল, কেউ 4 টায়ার নিয়েছিল, এটা যার যার ইচ্ছে মতো। কিন্তু দেখলো যে না, এই জিনিসটা দরকার। এটা গান্ধীজির পরিকল্পনাবশত ছিল যে আমাদের সমাজের একদম নিম্নস্তরের মানুষগুলো যদি ডেমোক্রেসিতে অংশগ্রহণ না করে, তাহলে দেশের কখনোই উন্নতি সম্ভব নয়। একদম সমাজের নিম্নস্তরের মানুষ কারা? গ্রামে যারা খেটে খায়, যারা প্রাইমারি সেক্টর থেকে উঠে আসে, তাই তো? এরা যদি ডেমোক্রেসিতে অংশগ্রহণ না করে, এরা যদি নিজেদের
প্রতিনিধিত্ব না পেশ করতে পারে তবে কিন্তু একটা দেশের কখনোই উন্নতি সম্ভব নয়। তার জন্য বানানো হলো কি পঞ্চায়েতি রাজ সিস্টেম। এবং তাহলে যদি বলা হয় কোশ্চেন এরকমও থাকতে পারে যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে সাংবিধানিকরণ কবে করা হয়? শুরু তো হয়েছে অনেক আগে, সাংবিধানিকরণ কবে করা হলো? 1992 সালে। এর আগে ছিল, সংবিধানের পার্ট ছিল না। সংবিধানে কবে যুক্ত করা হলো? 1992 সালে। কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে। সংবিধানের টোটাল, সংবিধান বলছি, পঞ্চায়েতের টোটাল কতগুলো সাবজেক্ট আছে? 29টি সাবজেক্ট আছে। সাবজেক্ট বলতে মানে কোন কোন বিষয়ের উপর পঞ্চায়েত কাজ করতে পারে। যেমন এখানে তো একটা উদাহরণ দেওয়া আছে, গ্রামীণ উন্নয়ন, কৃষি, পানীয় জল, সড়ক, দারিদ্র্য বিমোচন, এইসব যে কর্মসূচিগুলো সেগুলো পঞ্চায়েত গ্রহণ করতে পারে। ঠিক আছে। এটাকে আমাদের এক্সট্রা করে আর্টিকেলের মধ্যেও রাখা হয়েছে, পার্টের মধ্যেও রাখা হয়েছে। একটু লিখে নাও যে পঞ্চায়েতের পার্ট হচ্ছে 9 নম্বর পার্ট, এবং আর্টিকেল হচ্ছে 243 থেকে 243 ও পর্যন্ত। 243 থেকে 243 ও পর্যন্ত লিখে নাও। পঞ্চায়েতের আর্টিকেল কত? 243 নম্বর আর্টিকেল থেকে 243 ও। আর যদি বলা হয় কত নম্বর পার্টে রাখা হয়েছে সংবিধানের? 9 নম্বর পার্টে রাখা হয়েছে। ঠিক আছে। পরের দিন আমি সবগুলো কোশ্চেন দেবো যা যা লিখাচ্ছি, আর যে যে পারবে না পরের দিন আমি সত্যি মারবো, ছেলে মেয়ে নির্বিশেষে। ঠিক আছে। নাহলে তো আবার বলবে স্যার 15 নম্বর আর্টিকেল মানলেন না। এখনো পড়েনি 15 নম্বর আর্টিকেল। 15 নম্বর আর্টিকেলে বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সবকিছু নির্বিশেষে যা করবে একই রকম ভাবে করতে হবে। ওদেরকেও যত জোরে মারবো তোমাদেরকেও তত জোরে মারবো। বোঝা গেল? সংবিধান পড়িয়ে 15 নম্বর আর্টিকেল আমি মানবো না, এটা তো হয় না। ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা আমাদের গ্রামে পঞ্চায়েত, সেটাই শহরের যেটা সেলফ গভর্নমেন্ট, সেটার নাম কি? মিউনিসিপ্যালিটি। যেটাই আমাদের গ্রামে পঞ্চায়েত সেটাই শহরের নাম কি? মিউনিসিপ্যালিটি। এবার এই যে মিউনিসিপ্যালিটিটা আছে এটা কবে যুক্ত করা হয়? এই এটা কবে যুক্ত করা হয়? ঠিক তার পরের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত? 74। সালটা একই, সাল আলাদা নেই। ঠিক আছে, সালটা একই। আচ্ছা দেখো, এখানে বললাম 29টা সাবজেক্ট, এখানে কতগুলো সাবজেক্ট আছে? কতগুলো? 18টি সাবজেক্ট আছে। কি কি সাবজেক্ট? শহর পরিকল্পনা, জল সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, এই জিনিসগুলোর উপর পঞ্চায়েত কাজ করতে পারে। এটার যেমন পার্ট আর আর্টিকেল পড়লাম, তাহলে এটারও পার্ট আর্টিকেল পড়তে হবে। চলো, এটার পার্ট হচ্ছে পার্ট 9 এ। পঞ্চায়েতের পরের আর্টিকেলটাই এটা। পার্ট 9 এতে রাখা হয় মিউনিসিপ্যালিটিকে, পার্ট 9 আর যদি বলা হয় আর্টিকেল কত? যদি বলা হয় আর্টিকেল কত? আচ্ছা, এখানে কততে শেষ হলো বলো দেখি? ওতে শেষ হয়েছে, তাহলে শুরু হবে কত থেকে? 243 পি থেকে শুরু হবে। তাহলে এখানে মিউনিসিপ্যালিটি শুরু হলো 243 পি থেকে কত পর্যন্ত? 243 জেড জি পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। 243 পি থেকে 243 জেড জি পর্যন্ত। কত থেকে কত? 243 জেড জি পর্যন্ত। এই জিনিসগুলো কে লিখবে? পঞ্চায়েতের আর্টিকেল কত? 43 থেকে 243 থেকে। খাতা কলম ঢুকিয়ে গেলে কি করছো? এটা কি আমি এমনি এমনি লেখাচ্ছি? হ্যাঁ, কই খাতা কই? ছবি তোলা? ছবি তুললে না, যদি কেউ ছবি তুলে নিয়ে যাও বলবে, আমি এখানে পোজ দিয়ে দাঁড়াবো। হ্যাঁ, যদি কেউ ছবি তোলে এখানে আমি পোজ দিয়ে দাঁড়াবো। কেন বলো তো? কারণ এটা দেখার জন্য তোমরা ছবি কোনোদিন খুলবে না। তাও যদি আমাকে দেখার জন্য 2-1 দিন খুললো, ঠিক আছে। যদি কেউ ছবি তুলে নাও, স্যার লিখবো না আমি ছবি তুলে নেবো, তাহলে বলবে আমি পোজ দিয়ে দাঁড়াবো সামনে। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল শিডিউল। যতটা ডিটেলসে পড়ালাম এর থেকে বেশি ডিটেলস আর পড়তে হয় না, এর থেকে বেশি বাইরে আর কোশ্চেন হয় না। কোশ্চেন আসলে এর মধ্যেই আসবে, এর থেকে বেশি ডিটেলস আর দরকার পড়ে না। ঠিক আছে, একদম পুরোপুরি ডিটেলসেই পড়ানো হলো, সবকিছু এক্সট্রা করে বলে দিলাম। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, কিন্তু এই লেখাগুলো থাকবে না। চেষ্টা করবো যদি লেখাগুলো থাকে তাহলে ভালো হবে। সেভ করলে হয়ে যাবে আই থিঙ্ক, না?
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমি সম্পূর্ণ পড়া ধরবো।